আজ আমরা পড়ব স্থিরতড়িতেরই আরেকটি অধ্যায় বা স্থিরতড়িতের এটি শেষ অধ্যায়, ধারকত্ব ও ধারক, ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার। আগে আমরা পড়ব ধারকত্ব অর্থাৎ রাশিটা, তারপর ধারকত্ব বৃদ্ধি করার যে উপায় ধারক সেটা আমরা পরে জানব। দেখো, যেমন কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতা বাড়ে, তেমনি কোনো পরিবাহীকে যদি ধনাত্মক আধান দিই তাহলে তার কী হবে, বিভব বাড়বে। বিভিন্ন বস্তুকে সমপরিমাণ তাপ দিলে তাদের উষ্ণতা যেমন সমানভাবে বাড়ে না, তেমনি বিভিন্ন পরিবাহীকে সমপরিমাণ আধান দিলেও তাদের বিভব সমানভাবে বাড়ে না। কারণ কোনো পরিবাহীর বিভব তার আধানের পরিমাণ ছাড়াও তার আকৃতি, তার তলের ক্ষেত্রফল, পারিপার্শ্বিক মাধ্যমের উপস্থিতি বা এইসবের উপর নির্ভর করে। নির্দিষ্ট কোনো পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সবসময় তার আধানের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। আধান যদি কিউ হয় আর বিভব যদি ভি হয়, তাহলে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার বিভবটা সবসময় তার আধানের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ কিউ পরিমাণ আধান দিলে কোনো পরিবাহীর বিভব যদি ভি পরিমাণ বাড়ে, তাহলে আমরা বলবো কিউ প্রপোর্শনাল টু ভি বা কিউ সমান সিভি, যেখানে সি হচ্ছে একটি ধ্রুবক। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটিকেই বলা হচ্ছে পরিবাহীর ধারকত্ব। এরই মান পরিবাহীর আকৃতি, তলের ক্ষেত্রফল, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি বা অন্যান্য কোনো পরিবাহীর বস্তু তার কাছে আসে কিনা তার উপর নির্ভর করে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, ধারকত্ব সি সমান কিউ বাই ভি। এই সমীকরণে যদি ভি সমান 1 ধরি তাহলেই তো হয়ে যাচ্ছে সি সমান কিউ। অর্থাৎ একক বিভব কোনো পরিবাহীর বিভব যদি একক বৃদ্ধি করতে হয়, তাহলে যে পরিমাণ আধান লাগবে সেটাই হবে ওই পরিবাহীর ধারকত্ব। ধারকত্ব একটা স্কেলার রাশি। সিজিএস পদ্ধতি অনুসারে ধারকত্বের একক হচ্ছে ইএসইউ ধারকত্ব। ইএসইউ ধারকত্ব এটা সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতি অনুসারে ফ্যারাড। এসআই পদ্ধতির নামের সঙ্গে এই সিজিএস পদ্ধতির ইএসইউ ধারকত্বকে বলা হচ্ছে স্ট্যাট ফ্যারাড। স্ট্যাট ফ্যারাড অর্থাৎ যেটা ইএসইউ ধারকত্ব সেটাই হচ্ছে স্ট্যাট ফ্যারাড। তাহলে এক ইএসইউ ধারকত্ব বা এক স্ট্যাট ফ্যারাড কাকে বলবো না, কোনো পরিবাহীকে এক ইএসইউ আধান দিলে যদি তার বিভব এক ইএসইউ বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলবো আমরা এক ইএসইউ ধারকত্ব বা এক স্ট্যাট ফ্যারাড। একই রকমভাবে এসআই পদ্ধতি অনুসারে ধারকত্বের একক ফ্যারাড কাকে বলবো না, কোনো পরিবাহীকে 1 কুলম আধান দিলে যদি 1 ভোল্ট বিভব বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলবো আমরা 1 ফ্যারাড। অর্থাৎ 1 ফ্যারাড এফ দিয়ে সূচিত করা হয় সমান 1 কুলম বাই 1 ভোল্ট। এই ফ্যারাডটা খুব একটা বড় একক, সেই জন্য ব্যবহারিক ক্ষেত্রে ফ্যারাডের যে বিভিন্ন ভগ্নাংশ একক, মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাড, অর্থাৎ 10⁻⁻6 ফ্যারাড 1 মাইক্রো ফ্যারাড, এই 1 পিকো ফ্যারাড পিএফ সমান হচ্ছে 10⁻⁹ ফ্যারাড। এই ফ্যারাড আর ইএসইউ ধারকত্ব এদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করি, ফ্যারাড এবং ইএসইউ ধারকত্ব। দেখো, আমরা জানি 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান। আবার 1 ভোল্ট সমান জানি আমরা 1/300 ইএসইউ বিভব। ইএসইউ বিভব বা বিভব প্রভেদ। তাহলে দেখো, আমরা 1 ফ্যারাড সমান জানি 1 কুলম বাই 1 ভোল্ট। 1 কুলমের জায়গায় লিখে দিই আমরা 3 × 10⁹ ইএসইউ তড়িৎ আধান বাই 1 ভোল্টের জায়গায় লিখে দিই 1/1/300 ইএসইউ বিভব বা বিভব প্রভেদ সমান কত হচ্ছে 9 × 10⁹ ইএসইউ আধান বা ইএসইউ বিভব, তার মানে হচ্ছে ইএসইউ ধারকত্ব। তাহলে 1 ফ্যারাড সমান হচ্ছে 9 × 10⁹ ইএসইউ ধারকত্ব। এরকম 1 মাইক্রো ফ্যারাড তাহলে কত হবে, 1 মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶ ফ্যারাড, তার মানে হচ্ছে 9 × 10⁻⁹ সমান কত হচ্ছে 10⁻3। 1 মাইক্রো ফ্যারাড সমান হচ্ছে, ভুল করলাম, 10⁻6 ফ্যারাড, 10⁻6 আর 1 ফ্যারাড সমান হচ্ছে এত ইএসইউ। 9 × 10⁻⁹
10⁻³ 1 মাইক্রোফ্যারাড সমান এত ইএসইউ, 10⁻³ ইএসইউ। ভুল করেছি আমি, এটা 9, এটা 11 হবে, ও সরি 11, হ্যাঁ 11, এটা তাহলে -6 আর এটা হচ্ছে 11, 11/5, ঠিক ভুল করেছিলাম, হচ্ছে 9 × 10⁵ ইএসইউ, ইএসইউ ধারকত্ব। ধারকত্বের মাত্রা কী হবে একবার করে নেওয়া যাক। সি সমান Q/V, তাহলে Q এর মাত্রা বাই V এর মাত্রা করতে পারি। আবার দেখো V মানেই হচ্ছে W/Q, অর্থাৎ Q²/W। তাহলে সি এর মাত্রা সমান হবে, মাত্রা সি এর সমান হচ্ছে কিউ এর মাত্রার বর্গ বাই ডব্লিউ এর মাত্রা, ওয়ার্কের মাত্রা। মানগুলো বসিয়ে নিলে আমরা পাচ্ছি m⁻⁻1, l⁻², t⁻⁴ I², যেখানে আইটা হচ্ছে প্রবাহ মাত্রা। এবারে কোনো ধারকের এই ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো আমরা ধারকত্ব সি সমান পেলাম কত, Q/V। তাহলে বিভব যদি বৃদ্ধি পায় ধারকত্ব হ্রাস পাবে, অর্থাৎ সি প্রপোর্শনাল টু 1/V যদি কিউ কনস্ট্যান্ট হয়। অর্থাৎ বিভব যে যে বিষয়ের উপর নির্ভর করে সিও সেই উপর নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর বিভব নির্ভর করে? পরিবাহী তলের ক্ষেত্রফল এবং আকৃতি, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি আর অন্যান্য পরিবাহীর উপস্থিতি, বিশেষত ভূসংলগ্ন পরিবাহী। এগুলা কেমনভাবে নির্ভর করে একটু পরীক্ষা পড়তে হবে না, এখানে তো পরীক্ষাও করে দেখানো আছে। শুধু নির্ভরশীলতাগুলো মনে রাখবে, কোনো পরিবাহীর প্রভাব থেকে মুক্ত, অন্য কোনো পরিবাহীর প্রভাব থেকে মুক্ত একটা বিচ্ছিন্ন পরিবাহীর ধারকত্বের মান তার তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কেমনভাবে না, ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় পরিবাহীর বিভব তত কমে, অর্থাৎ ধারকত্ব বাড়ে। পরিবাহীর চারদিকে বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখলে পরিবাহীর ধারকত্ব বেড়ে যায়। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে। আর কোনো পরিবাহী ধারকত্বের মান পরিবেশে উপস্থিত অন্যান্য পরিবাহীর উপর নির্ভরশীল। পরীক্ষাধীন আহিত পরিবাহীর কাছে অন্য কোনো পরিবাহী থাকলে, বিশেষ করে ওই পরিবাহীটা যদি ভূসংলগ্ন হয়, তাহলে পরীক্ষাধীন পরিবাহীর ধারকত্বটা খুব বেড়ে যায়। এবারে আমরা দেখি একটা পরিবাহী গোলকের ধারকত্ব। পরিবাহী গোলকের ধারকত্ব, হ্যাঁ পরিবাহী গোলক ধরা যাক একটা পরিবাহী গোলক যার ব্যাসার্ধ আর এবং তাকে কিউ আধানে আহিত করা হয়েছে। এবারে এই কিউ আধানে আহিত গোলকটার জন্য গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব নির্ণয় করার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই গোলকের সমস্ত আধান তার কেন্দ্রে, অর্থাৎ কিউটা তার কেন্দ্রে অবস্থিত আছে। এই গোলকের ব্যাসার্ধ কত ধরেছি আমরা, আর। তাহলে গোলকের পৃষ্ঠে বিভব কত হবে? গোলকের বিভব সেটা হচ্ছে Q/4πε0r। এবার ধারকত্ব সি সমান কত, Q/V। তাহলে কিউ এর জায়গায় কিউ লিখলাম আর ভি এর জায়গায় লিখলাম Q/4πε0r। কিউ আর কিউ কেটে গেল, 4πε0r। অবশ্যই মাধ্যমটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যম, তাই আমরা 4πε0r করেছি। যদি অন্য কোনো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম হয় তখন হবে 4πKε0r হবে, তখন এত ফ্যারাড। এটাই যদি আমরা সিজিএস পদ্ধতিতে করি তখন ভি সমান কত হয়, Q/R, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে সি সমান হবে Q/R সমান, সি সমান লিখব Q/V, সি সমান লিখব Q/V সমানই হচ্ছে Q/R। আরটা উপরে উঠে গেল, কিউ কেটে গেল, সমান হলো আর, শূন্য মাধ্যমে ইএসইউ ধারকত্ব বা স্ট্যাট ফ্যারাডে করব। তাহলে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে একটা গোলকের ইএসইউ একক ধারকত্বটা তার ব্যাসার্ধের সঙ্গে সমান, অর্থাৎ গোলকটার সেন্টিমিটার এককে প্রকাশিত যে ব্যাসার্ধ, সিজিএস পদ্ধতিতে যেহেতু করছি সেন্টিমিটার, নিশ্চয়ই সেন্টিমিটার এককে প্রকাশিত যে ব্যাসার্ধ তার সঙ্গে সমান। সিজিএস পদ্ধতিতে সেই জন্য ধারকত্বকে অনেক সময় সেন্টিমিটার এককেও প্রকাশ করা হয়, যেমন 10 সেমি ধারকত্ব, তার মানে বোঝাচ্ছে 10 ইএসইউ ধারকত্ব। এবার আমরা একটা আহিত পরিবাহীর স্থিতিশক্তি নির্ণয় করব। এখানে দুটো পদ্ধতিতে স্থিতিশক্তিটা নির্ণয় করে দেখানো আছে তোমাদের বইতে। স্থিতিশক্তি কাকে বলে দেখি, দুটো পদ্ধতিতে করা আছে, আমি একটা পদ্ধতি তোমাদের করতে বলবো। যে কোনো পরিবাহীকে যখন আধান দেওয়া হচ্ছে তখন বহিস্থ এজেন্টকে কিছু কাজ করতে হচ্ছে, সেই কাজটা করতে যে শক্তিটা ব্যয় হচ্ছে, অর্থাৎ যে কাজটা করতে হচ্ছে সেই কাজটাই ওই আহিত পরিবাহীটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকছে। আমরা এই কলন বিদ্যার সাহায্যে গণনাটা করব। তা ধরা যাক একটা পরিবাহীকে আহিত করার সময় কোনো একটা মুহূর্তে পরিবাহীর আধান কিউ এবং তার বিভব ভি। তাহলে আমরা জানি কি কিউ সমান সিবি।
এই অবস্থায় পরিবাহীটাকে আরও খুব ক্ষুদ্র পরিমাণ ডিকিউ আধান যদি দিই, আরও ক্ষুদ্র পরিমাণ ডিকিউ যদি আধান দিই, তাহলে আধান দিতে গেলে কী হবে, ওই যে তার বিভব ভি ছিল, ভি বিভবের বিকর্ষণ বলের বিরুদ্ধে কিছু কার্য করতে হবে। কত কার্য? ডব্লিউ সমান কিউ ভি। তাহলে এখানে ক্ষুদ্র যেহেতু, তাই আমরা বলছি ডিডব্লিউ সমান কিউ ডিভি। এই ভুল বললাম, ভি ডি কিউ। ভি এর জায়গায় লিখবো আমরা কত, ভি সমান কত, কিউ সমান যেহেতু সি ভি, তাহলে ভি সমান কিউ বাই সি, ভি সমান কিউ বাই সি ইন্টু ডি কিউ। এবার আধান শূন্য থেকে আধান যদি কিউ হতে হয়, তাহলে মোট কত কার্য করতে হবে? মোট কার্য হবে ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ সমান ইন্টিগ্রেশন 0 টু কিউ, কিউ বাই সি ডি কিউ। সিটা এখানে কনস্ট্যান্ট, 1/c বাইরে বেরিয়ে গেল। আর কিউ ডি কিউ এর ইন্টিগ্রেশন এক্স ডি এক্সের যেমন ইন্টিগ্রেশন আমরা করি, করলে কত হয়, এক্স স্কোয়ার বাই 2 হয়। তাহলে কিউ ডি কিউ এর ইন্টিগ্রেশন হবে কিউ স্কোয়ার বাই 2, 0 টু কিউ। তোমার কত হচ্ছে, উপরের লিমিটটা আগে বসাবো, অনেকবার বলেছি। তাহলে কিউ স্কোয়ার বাই 2c মাইনাস 0, তার মানে কিউ স্কোয়ার বাই 2c। আবার দেখো কিউ সমান যেহেতু আমাদের হয় সিভি, কিউ সমান হয় সিভি, তাহলে এখানে কিউ স্কোয়ারের জায়গায় লিখলাম সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c সমান হাফ সিভি স্কোয়ার, নিচে সি আর উপরে সি, একটা সি কেটে গেল, হাফ সিভি স্কোয়ার। আবার সমানই দেখো হাফ সিভি স্কোয়ার, তো তাহলে হাফ সিভি গুণিত ভি, ভি স্কোয়ারকে ভি গুণিত ভি করে দিলাম। আবার সিভি সমানই কত, কিউ। তাহলে কত হলো, সিভির জায়গায় কিউ লিখে দিলাম, হাফ কিউ ভি হয়েছে। এবার আমরা দুটো পরিবাহীর মধ্যে আধান বন্টন দেখব। প্রথমে আমরা দেখি দুটো সমবিভবযুক্ত পরিবাহী, তাদের আধান বন্টন, তাদেরকে আধান দিলে তারা কেমনভাবে আধানটা ডিস্ট্রিবিউশন করবে, কে কতটা আধান নেবে, সেটা কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করছে সেইটা আমরা দেখব। প্রথমে আমরা সমবিভবযুক্ত দুটো পরিবাহী, তাহলে ধরা যাক দুটো অন্তরিত অনাহিত পরিবাহী। অন্তরিত মানে কারো সঙ্গে কোনো ভূসংলগ্ন নয়, পৃথিবীর সঙ্গে সংযোগ নেই। এখানে আমি এ একটা পরিবাহী আর বি একটা পরিবাহী দেখিয়ে দিয়েছি, তারা দুজনেই অনাহিত, কোনো আধান নেই। এ পরিবাহীর ধারকত্ব C1 আর বি এর হচ্ছে C2, তাদেরকে একটা সরু তার দিয়ে যোগ করা আছে, অর্থাৎ তাদের দুজনের বিভবই সমান, সেই জন্যই বলা হচ্ছে সমবিভব সম্পন্ন পরিবাহী। এবার যদি আমরা এই যে সংস্থা এ আর বি মিলে, তাকে যদি আমরা কিউ পরিমাণ আধান দিই, সেই কিউ পরিমাণ আধানটা তারা দুজনে ভাগ করে নেবে, ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তাদের দুজনের মধ্যে। এ হয়তো পেলো ধরা যাক Q1 আর বি পেলো Q2, তার মানে কিউ আধানটাই সমান হলো Q1 প্লাস Q2। তাহলে বিভব যেহেতু দুজনের একই, তার ফলে বিভব ভি হয়েছে। একসঙ্গে যেহেতু পরিবাহী দুটো যোগ, একটা পরিবাহী দিয়ে যোগ করা আছে, তাই ভি সমান Q1 বাই C1 সমানই Q2 বাই C2। সমান আবার লিখতে পারি Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, কারণ আমরা জানি এ বাই বি সমান সি বাই ডি হলে, এ বাই বি সমান সি বাই ডি হলে সমান লেখা যায় এ প্লাস সি বাই বি প্লাস ডি। আমরা 10 অঙ্ক করতে যে পড়ে এসেছি, Q1 প্লাস Q2 সমানই কত, কিউ, তাহলে কিউ বাই C1 প্লাস C2। আবার দেখো Q1 সমান C1 ভি, তাহলে C1 এর জায়গায় কত লিখবো আমরা, ভি এর জায়গায় কত লিখবো, ভি এর জায়গায় লিখবো কিউ বাই C1 প্লাস C2, কিউ বাই C1 প্লাস C2 ইন্টু C1, C1টা C1 লিখলাম, আর ভি এর জায়গায় লিখলাম কিউ বাই C1 প্লাস C2। একই রকমভাবে Q2 সমান C2 ভি, C2 ভি সমান C2 জায়গায় লিখবো, C2 যেমন থাকলো ভি এর জায়গায় কিউ বাই C1 প্লাস C2, অর্থাৎ এখানে Q1 সমান হলো কিউ C1 বাই C1 প্লাস C2, আর Q2 সমান হলো কিউ C2 বাই C1 প্লাস C2। তাহলে Q1 বাই Q2 কত হলো, Q1 এইটা দিয়ে ভাগ করে দিলাম, কত হবে না, বাকিগুলো কেটে যে এটা হবে C1 বাই C2। তাহলে দেখা যাচ্ছে তাদের যে আধান বন্টনটা হচ্ছে, তাদের আধানটা কেমনভাবে বন্টন হচ্ছে, তাদের ধারকত্বের অনুপাত। এখান থেকে আমরা বলতে পারি তো কিউ ইজ প্রপোর্শনাল টু সি, এখান থেকে আমরা বলতে পারি কিউ ইজ প্রপোর্শনাল টু সি, অর্থাৎ এই যে তাদের মধ্যে আধান বন্টন হচ্ছে, আধানটা পরিবাহীগুলোর ধারকত্বের সঙ্গে সমানুপাতিক। এবার যদি পরিবাহী দুটো ধারকত্ব C1 আর C2 যদি সমান হতো, তাহলে দুজনেই সমান আধান পেত, অর্থাৎ Q1 সমান Q2 হয়ে যেত। এবার ধরো আমরা এই পরিবাহীগুলো গোলকাকার নিলাম, গোলকাকার পরিবাহী যার দুজনের ব্যাসার্ধ আমরা সিজিএস পদ্ধতিতে হিসাব করছি R1 সেন্টিমিটার এবং R2 সেন্টিমিটার। তাহলে C1 সমান বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে লিখতে পারি R1, C2 সমান R2 সিজিএস পদ্ধতি এবং শূন্য মাধ্যমে। তাহলে Q1 সমান কিউ ইন্টু C1 বাই C1 প্লাস C2 ছিল, তার জায়গায় লিখলাম R1 বাই R1 প্লাস R2। একই রকমভাবে Q2 সমান কিউ ইন্টু R2 বাই R1 প্লাস R2। এখান থেকে আমরা পাচ্ছি তাহলে কত, Q1 বাই Q2 সমান R1 বাই R2। তাহলে এখান থেকে কি সম্পর্ক পাচ্ছি, কিউ ইজ প্রপোর্শনাল টু আর, অর্থাৎ দুটি গোলীয় পরিবাহীর ক্ষেত্রে তাদের আধান বন্টনটা তাদের ব্যাসার্ধের সমানুপাতিক। এগুলো এক একটা ছোট ছোট করে প্রশ্ন 2 নম্বরের হতে পারে। আবার
এই গোলক দুটোর আধানের তলমাত্রিক ঘনত্ব যদি আমরা সিগমা 1 এবং সিগমা 2 ধরি, তলমাত্রিক ঘনত্ব কাকে বলা হয়? একক ক্ষেত্রফলে যে আধান। সিগমা 1 সমান তাহলে মোট আধান Q1 বাই 4 পাই R1 স্কোয়ার, সিগমা 2 সমান Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে সিগমা 1 বাই সিগমা 2 সমান কত পাচ্ছি? সিগমা 1কে সিগমা 2 দিয়ে ভাগ করলে Q1 বাই Q2 R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, বাকি 4 পাই কেটে গেল। আবার দেখো Q1 বাই Q2 সমান নিয়ে আমরা করেছি একটু আগে R1 বাই R2, বসিয়ে দিলাম R1 বাই R2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, কাটাকাটি হয়ে হলো R2 বাই, এটা ভুল লেখা হয়ে গেছে, এটা হলো R2 বাই R1। সিগমা 1 বাই সিগমা 2 সমান R2 বাই R1, অর্থাৎ কি হচ্ছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সিগমা ইজ প্রপোর্শনাল টু 1 বাই R। বা এখান থেকে তাহলে বলতে পারি গোলক দুটোর আধানের যে তলমাত্রিক ঘনত্ব সেটা তাদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এবার আমরা দেখি বিভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহী। তাহলে ধরা যাক এ আর বি দুটো পরিবাহী, ধারকত্ব C1 C2, তাদের পৃথক পৃথকভাবে Q1 এবং Q2 আধান দেওয়া হয়েছে। দেখো আগেরটাই করেছিলাম সমবিভব, আগের থেকে পরিবাহী দিয়ে যোগ করা ছিল, এখন কিন্তু পরিবাহী দিয়ে যোগ করা নেই, অর্থাৎ তাদের দুজনের বিভব আলাদা আলাদা। এর বিভব V1 সমান কত? Q1 বাই C1, অর্থাৎ Q1 সমান C1 V1। একই রকমভাবে Q2 সমান হবে বি এর বিভব C2 V2, V2 হচ্ছে কি বি এর বিভব। তাহলে মোট আধান কত? Q1 প্লাস Q2। Q1 এর জায়গায় লিখছি C1 V1, Q2 এর জায়গায় C2 V2, অর্থাৎ C1 V1 প্লাস C2 V2। এবার তারপর আমরা একটা পরিবাহী দিয়ে তাদেরকে একটা যুক্ত করে দিলাম, তাহলে কি হবে না? তখন তাদের আধান আদান প্রদান হবে, তার ফলে এক সময় দুজনের বিভব সমান হবে। কতক্ষণ আদান প্রদান হবে? না যতক্ষণ না তাদের উভয়ের বিভব সমান হয়। আগের অধ্যায়ে পড়েছি আমরা। এখন V1 যদি V2 হয় তাহলে এ বিকে আধান দিবে এবং সেই আধানের প্রবাহ হয়ে তাদের দুজনের বিভব এক সময় শূন্য হয়ে যাবে। কিন্তু এখানে আধানের কোনো ক্ষয় হবে না, অর্থাৎ সংযোগ হওয়ার আগে মোট যে আধান ছিল সংযোগের পরেও সেই একই আধান থাকবে। সংযোগের আগে মোট কত ছিল? C1 V1 প্লাস C2 V2। সংযোগের পরে কত হয়েছে? C1 V প্লাস C2 V। কেননা সংযোগের পরে যে বিভবটা V হয়ে গেছে ধরে নিয়েছি আমরা, তাহলে এখান থেকে আমরা V সমান কত পাচ্ছি? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এইটাকেই বলা হচ্ছে সাধারণ বিভব। এবার সংযোগের পরে এর আধান যদি হয় Q1 এবং বি এর আধান যদি হয় Q2, তাহলে Q1 সমান কত? C1 V। সংযোগের পরে C1 V এর জায়গায় এটা আমরা বের করেছি, বসিয়ে দিলাম। এবার এই জায়গাটা সমান কত? C1 V1 প্লাস C2 V2 সমানিত Q, মোট আধান, তাহলে C1 ইন্টু Q বাই C1 প্লাস C2। একই রকমভাবে Q2 সমান আসবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q, এটা C1 বাই C1 প্লাস C2, এটা C2 বাই C1 প্লাস C2। এবার যদি V1 ইজ গ্রেটার দেন V2 হয় তাহলে এ দ্বারা বর্জিত আধান কত হবে? এ বর্জন করবে, বি গ্রহণ করবে। যেহেতু V1 গ্রেটার দেন ধরেছি, V1টা হচ্ছে এ এর আধান ধরেছিলাম, তাহলে এ দ্বারা বর্জিত আধান Q1 ড্যাশ সমান কত? তার ছিল C1 V1, হয়েছে C1 V, তাহলে C1 V1 মাইনাস C1 V, তাহলে C1 কমন নিয়ে V, এটা বসিয়ে দিয়েছি V এর মানটা, এই যে কমন বিভব C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 সাধারণ বিভব, এটা পাচ্ছি আমরা। আবার বি দ্বারা অর্জিত আধান কত? Q2 ড্যাশ যদি হয়, Q2 ড্যাশ সমান কত হবে? C2 V মাইনাস C2 V2, কেননা এর অন্তিম বিভব আধানটাই বেশি, প্রথমের আধানটা কম ছিল কারণ সে অর্জন করেছে, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক। এখানেও বসালে পাচ্ছি আমরা C1 C2 বাই ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2, অর্থাৎ দেখা যাচ্ছে এ দ্বারা বর্জিত আধান সমানই বি দ্বারা অর্জিত আধান বা গৃহীত আধান।